হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ খাদ্য এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো খাদ্য কি? খাদ্য হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের বৃদ্ধির জন্য আমাদের খাবার দরকার, এবং আমাদের সকল খাবার আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী হচ্ছে আসলে আমাদের খাদ্যের উৎস। তো চলো এগুলো সম্পর্কে এবার একটু বিস্তারিত জেনে আসা যাক। তো প্রথমে আমরা জানবো উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য মানে কি? যে সকল খাদ্য আসলে উদ্ভিদ থেকে আসে, যেমন ভাত, আলু, পাউরুটি, তারপর বিভিন্ন শাকসবজি, বিভিন্ন ফলমূল ইত্যাদি, এগুলো সবকিছু উদ্ভিদ থেকেই আসে। এরপর হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য, অর্থাৎ প্রাণী থেকে যেসব খাদ্য আমরা সরাসরি পাই, যেমন মাংস, তারপর হচ্ছে মুরগি, মাছ, ডিম, তারপর হচ্ছে ঘি, দুধ, এগুলো সবকিছুই কিন্তু আসলে প্রাণী থেকে আসছে। ঠিক আছে। তো এরপরে আমরা জানবো পুষ্টি সম্পর্কে। পুষ্টি কি? আমাদের জীবদেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য সকল উপাদান যার মধ্যে থাকে বা যা, তাই হচ্ছে আসলে পুষ্টি। তো পুষ্টিকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি, যথা আমিষ, শর্করা এবং চর্বি। এছাড়া ভিটামিন এবং খনিজ লবণও আমাদের দেহে পুষ্টি উপাদান যোগান দেয়। তো এই পুষ্টি আমরা কোথা থেকে পাই? এই পুষ্টি আসলে আমরা সকল ধরনের খাদ্য থেকে পাই। তো এখন এই খাদ্যগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যাদের মধ্যে এই উপাদানগুলো আমরা পাবো। প্রথমে আমিষ। তো আমিষ কি? আমিষ আমাদের দেহ গঠন করে, দেহের মাংসপেশির ক্ষয় পূরণ করে, দেহের রক্ত তৈরি করে এবং দেহের রক্ষণাবেক্ষণে সাহায্য করে। যেমন মাছ, মাংস, ডিম, ডাল, শিমের বিচি, দুধ, মটরশুঁটি ইত্যাদিতে আমিষ থাকে। এরপরে আমরা জানবো শর্করা সম্পর্কে। হ্যাঁ, শর্করা হচ্ছে আসলে মূলত শস্য জাতীয় খাদ্য, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। এছাড়া আলু, চিনি ইত্যাদি থেকেও আমরা শর্করা পেয়ে যাই। তো এরপর আমরা জানবো চর্বি সম্পর্কে। চর্বি আমাদের দেহের শক্তি জায়গায়, দেহ গরম রাখে, আমাদের দেহ গঠনেও চর্বির প্রয়োজন পড়ে। তো এই চর্বি আমরা কোথায় পাবো? এই চর্বি আমরা পাবো দুধ, তারপর হচ্ছে ঘি, তারপর মাখন, তারপর হচ্ছে বিভিন্ন রকম তেল জাতীয় খাদ্য, যেমন সরিষার তেল, নারকেল তেল, সয়াবিন তেল, এগুলোর মধ্যে আমরা এই চর্বিগুলা পেয়ে যাই। তো তারপরে আমরা জানবো ভিটামিন ও খনিজ লবণ সম্পর্কে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহকে আসলে কর্মক্ষম এবং সুস্থ থাকে, এবং অতীব কিছু গুরুত্বপূর্ণ উপাদান বহন করে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য। তো শাকসবজি এবং বিভিন্ন ফলমূলে আসলে খনিজ লবণ এবং ভিটামিন আমরা প্রচুর পরিমাণে পেয়ে যাই, যেমন পেঁপে, আম, আপেল, তারপর কলা, তারপর পালং শাক, লাল শাক, বেগুন, লাউ, নারিকেল ইত্যাদি ইত্যাদি। তারপরে বাকি রইল পানি। পানি আসলে জীবের বেঁচে থাকার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা সম্পর্কে আমরা আগের অধ্যায়ে জেনে এসেছি, তাই না? তো এখন তাহলে আমরা এক নজরে এই পুষ্টি উপাদানের কাজগুলো দেখে আসি। তাহলে আমিষ। আমিষ কি করে? দেহ গঠন করে, ক্ষয়পূরণ করে, রক্ষণাবেক্ষণ করে। শর্করা কি করে? কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। চর্বি কি করে? চর্বিও শক্তি যোগায় এবং দেহকে গরম রাখে। ভিটামিন ও খনিজ লবণ কি করে? দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে। তার মানে আমরা বুঝতেই পারছি যে পুষ্টি উপাদানের গুরুত্ব আসলে অনেক। তো দেখো, বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি, কারণ এক খাদ্যে কিন্তু সব ধরনের পুষ্টি উপাদান থাকে না। আমরা যদি শর্করা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই, তাহলে আমরা শক্তি পাবো, কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান পাবো না। তো পরিমাণ মতো বিভিন্ন খাবার না খেলে আমরা সুস্থের অধিকারী হতে পারবো না। আর এই কারণে আমাদের জিনিসটা দরকার, সেটা হচ্ছে সুষম খাদ্য। হ্যাঁ, তো সুষম খাদ্য কি? যে খাদ্যে আসলে আমাদের দেহের সকল প্রয়োজনীয় পুষ্টি উপাদান সুষম ভাবে থাকে, সেগুলো হচ্ছে সুষম খাদ্য। এটা আসলে কোনো নির্দিষ্ট খাদ্য না, এটা আসলে বিভিন্ন রকম খাদ্যের একটা চার্ট আর কি। সো এই খাদ্যগুলো গ্রহণ করলে আমাদের দেহ সুস্থ এবং শক্তিশালী থাকবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকবে। আর তাই দেহ সুস্থ রাখতে হলে আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান সম্পন্ন সুষম খাদ্য খেতে হবে। তো এই সুষম খাদ্যটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? খুব সহজে আমরা এই কাজটা করতে পারি। কিভাবে? দেখো, এখানে আমরা কিছু চার্ট দেখতে পাচ্ছি, তাই না? তো এই চার্টের মধ্যে আমিষ, শর্করা, দুধ জাতীয় খাদ্য বা চর্বি আর কি, তারপর শাকসবজি, ফল ইত্যাদি একটা লিস্ট দেওয়া আছে। তো এই চার্টের মধ্যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কোন খাদ্যে কোন উপাদান আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই চার্টটার মধ্যে দেখো শর্করা, আমিষ, দুধ জাতীয় খাদ্য, শাকসবজি, ফল ইত্যাদি বসাতে হবে। তো মনে করো তুমি আমিষ খেতে চাও, তো আমিষের মধ্যে গরু, মাছ, মুরগি, মাংস ইত্যাদি আছে। তুমি এখান থেকে একটা পছন্দ করবে, শর্করার জন্য এখান থেকে একটা পছন্দ করবে, তারপর চর্বির জন্য এখান থেকে পছন্দ করবে, শাকসবজির জন্য এখান থেকে পছন্দ করবে, এবং ফলের জন্য এখান থেকে পছন্দ করবে। তো তোমার পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের খাবার এই ছকে বসেই কিন্তু খুব সহজেই তুমি নিজের জন্য একটা সুষম খাদ্য প্রস্তুত করে ফেলতে পারো। তো চলো এবার আমরা জানি ফল সম্পর্কে। ফল খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। স্পেশালি ফলের মধ্যে বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিন থাকে। তো ফল খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এরপর আমরা জানবো মৌসুমী ফল সম্পর্কে। হ্যাঁ, আসলে সকল ফল তো সব বছরে সবসময় পাওয়া যায় না, তাই যখন যে ফল পাওয়া যায় সেই অনুযায়ী সেই ফসলকে বা সেই ফলকে ওই সময়কার মৌসুমী ফল বলে। তো মৌসুমী ফলকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি, যথা গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং 12 মাসের ফল।
তো গ্রীষ্মকালীন ফসল এগুলা কি? তো যে ফলগুলো আসলে গ্রীষ্মকালে পাওয়া যায় সেগুলাই হচ্ছে গ্রীষ্মকালীন ফল, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, বেল, না তারপর তরমুজ, আমড়া, লেবু, পেয়ারা, তেঁতুল ইত্যাদি, এগুলো সবকিছুই হচ্ছে গ্রীষ্মকালীন ফল। এরপর আছে শীতকালীন ফল। শীতকালে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শীতকালীন ফল। তো শীতকালে আসলে ফল কমই পাওয়া যায়, যেমন হচ্ছে কমলা, বরই, জলপাই ইত্যাদি। এরপরে রইল বারো মাসি ফল। বারো মাসি ফল কোনগুলো? যে ফলগুলো আসলে বছরে সবসময় পাওয়া যায় সেগুলো হচ্ছে বারো মাসি ফল, যেমন পেঁপে, কলা, তারপর নারকেল, আপেল ইত্যাদি ইত্যাদি। তো এরপর আমরা সবজি সম্পর্কে একটু জেনে আসি। সবজিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে, এবং সবজি একই রকম ভাবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। তো সবজিকেও আসলে ফলের মতো তিন ভাগে ভাগ করা যায়, যথা গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং বারো মাসের সবজি। গ্রীষ্মকালীন সবজি কোনগুলো? যেগুলো গ্রীষ্মকালে পাওয়া যায়, যেমন পটল, করলা, ঢেঁড়স, তারপর হচ্ছে কাঁকরোল, তারপর ঝিঙা, ধুন্দুল, তারপর চিচিঙ্গা। এছাড়া শাকের মধ্যে রয়েছে ডাঁটা শাক, পুঁই শাক। এছাড়াও আরো রয়েছে তোমার শসা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে লাউ, তারপর পানি কচু ইত্যাদি ইত্যাদি। তো এরপর হচ্ছে শীতকালীন সবজি। শীতকালীন সবজি কোনগুলো? যেগুলো শীতকালে পাওয়া যায়, যেমন শিম, মূলা, তারপর হচ্ছে লাউ, টমেটো, গাজর, লেটুস পাতা, ফুলকপি, পাতাকপি, পালং শাক, তারপর লাউ শাক ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে বারো মাসি সবজি, যেমন হচ্ছে পেঁপে, বেগুন, কলা, তারপর লাল শাক, কলমি শাক, কচু শাক ইত্যাদি ইত্যাদি। তো আমরা খাদ্য সম্পর্কে অনেক কিছুই জেনে গেলাম, তাই না? তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ করা। আসলে খাবার কিন্তু খুব বেশিক্ষণ ভালো থাকে না। আমরা যদি খাবারকে ভালো মতো সংরক্ষণ না করি, তাহলে খাদ্যে পোকামাকড় বা জীবাণু মিশে খাবারটা নষ্ট হয়ে যায়, এবং তখন ওই পচাবাসি খাবার খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। তো এই খাদ্য সংরক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ্ধতি হচ্ছে শুকিয়ে বা বোতলজাত বা টিনজাত করে বা রেফ্রিজারেটরে করে সংরক্ষণ করা। তো এগুলো সম্পর্কে একটু জেনে নেই চলো। তো শুকিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়? রোদে অথবা আগুনে শুকিয়ে খাবারের পানির পরিমাণটা কমিয়ে ফেলা হয়, আর পানির পরিমাণ খাবারে কম থাকলে সেই খাবার বেশি দিন ভালো থাকে। যেমন দেখতে পাচ্ছ শুটকি মাছ, আবার বিভিন্ন রকমের ডাল, এছাড়া মাংস এবং কিছু শস্য এই উপায়ে সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে বোতলজাত বা টিনজাত করে। তো এটা আসলে খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। আসলে খাদ্যদ্রব্যকে নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে বা গরম করে সেটাকে ধাতব পাত্র বা বয়ামের মধ্যে ভরে ফেলা হয়। তো এভাবে খাদ্যটা আসলে অনেকদিন সংরক্ষণ করা যায়। তো এইভাবে আমরা ফল, সবজি, মাংস, মাছ ইত্যাদি অনেক কিছুই সংরক্ষণ করতে পারি। এরপর হচ্ছে রেফ্রিজারেটরে সংরক্ষণ। আমাদের সবার বাসায় নিশ্চয়ই ফ্রিজ আছে। তো আমরা জানি যে ফ্রিজের মধ্যে খাবার রাখলে খাবারটা দ্রুত নষ্ট হয় না, অর্থাৎ ফ্রিজের মধ্যে আমরা সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করতে পারি। তো এছাড়াও আচার তৈরি করে বা লবণ দিয়ে বা বরফ দিয়েও খাবার সংরক্ষণ করা যায়। তো এতক্ষণ ধরে আমরা যা জানলাম তার উপর এবার চলো আমরা কিছু প্র্যাকটিস করে আসি। সো প্রথমে শূন্যস্থান পূরণ। কি বলা আছে? দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন। কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, তাই না? তারপর হচ্ছে সবজিতে প্রচুর পরিমাণে ড্যাশ ও ড্যাশ আছে। সবজিতে কি থাকে? হ্যাঁ, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে, আমরা এটা জেনে এসেছি, তাই না? তারপর কি বলা আছে? আমাদের খাদ্যের প্রধান উপাদানগুলো হচ্ছে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ। তোমরাই বলো তো খাদ্যের প্রধান উপাদানগুলো কি কি? হ্যাঁ, সেগুলো হচ্ছে আমিষ, শর্করা এবং চর্বি। তারপর হচ্ছে দেহের প্রয়োজনীয় উপাদান ড্যাশ খাদ্যে পাওয়া যায়। আমাদের দেহের প্রয়োজনীয় উপাদান আমরা কোন খাদ্যে পাই? সব খাদ্যে কি পাই? না। আমরা কোন খাদ্যে পাই? হ্যাঁ, সুষম খাদ্যে পেয়ে যাই। তো এরপরে আছে কিছু সঠিক উত্তর। তো কি বলা আছে? আমিষের প্রধান কাজ কি? শক্তি যোগান করা, দুর্বলতা দূর করা, রোগ বৃদ্ধি করা, দেহের গঠন বৃদ্ধি করা। খেয়াল করে দেখো, আমরা পড়ে এসেছি আমিষ আমাদের দেহ গঠন করা, অর্থাৎ সঠিক উত্তর হবে দেহের গঠন ও বৃদ্ধি। এরপর হচ্ছে গ্রীষ্মকালীন ফল কোনটি? খেয়াল করে দেখো কি আছে? কলা, বরই, জলপাই, লিচু। আমরা গ্রীষ্মকালীন ফলের মধ্যে কিন্তু লিচু পেয়েছি, অর্থাৎ লিচুই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এরপর হচ্ছে অধিক আমিষের উৎস কোনটি? লাউ, কুমড়া, আলু, ডাব। আমরা জানি ডাল একটা আমিষ জাতীয় খাদ্য, অর্থাৎ সঠিক উত্তর হবে ডাল। তো এরপরে তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ রেখে দিয়েছি। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম এবং তোমার যে টেক্সট বুক তার সহায়তায় তুমি এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে, বের করে লিখবে এবং লিখে তোমার স্কুলের শিক্ষককে দেখাবে। তাহলে এই অধ্যায়ের উপর তোমার একটা বেশ ভালো দখল চলে আসবে। তো আজকের মতো আমি আহসান সাইন অফ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।